হ্যালো, আসসালামু আলাইকুম। রিসেন্টলি বেশ কয়েকজন আমাকে একটু কোশ্চেন করেছেন যে সবাই অবশ্য জুনিয়র রিসার্চার অথবা জাস্ট রিসার্চ শুরু করতে চায় এরকম আমার অনেক স্টুডেন্ট এবং আমার গ্রুপেও লিখেছে আসলে সবাইকে আহ, আলাদা আলাদা ভাবে কোশ্চেনের অ্যান্সার দেওয়া কোয়াইট ডিফিকাল্ট, মানে পাসিং এ ভেরি হ্যাকটিক টাইম, রাইট? বাই দ্য ওয়ে, একটা কমন কোশ্চেন যে কোথা থেকে শুরু করব রিসার্চটা। হ্যাঁ, যারা কিচ্ছু জানে না, একদমই এবিসিডি পর্যন্ত রিসার্চের জানি না, কোথা থেকে শুরু করব? এটা একটা কমন কোশ্চেন, খুবই ফেস করতেছি। যে কোনো ডোমেইনের স্টুডেন্টরা আসে। আর আরেকটা কমন কোশ্চেন হচ্ছে যে রিসার্চ শুরু করার আগে কি কি টুলস আমার আসলে প্রয়োজন বা জানা উচিত, দরকার, এরকম একটা কোশ্চেন পাচ্ছি। তো দুইটা কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, দুইটা কোশ্চেন আসলে এত ক্রিটিক্যাল বা এত ভ্যালুয়েবল, এক বাক্যে আসলে এটার অ্যান্সার দেওয়াটা খুবই ডিফিকাল্ট। মানে খুব শর্ট করে এই যে একটা শর্ট ভিডিও বানাচ্ছি ২-৪-৫ মিনিটের, খুশি হওয়ার কিছু নাই যে আমি রিসার্চ শিখে যাচ্ছি। সরি, আমি ডিমোটিভেটেড করতেছি না। কিন্তু কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ এবং অনেক জুনিয়র রিসার্চাররা এটা ফেস করে থাকে বা আমরা ফেস করে থাকি বা শুনে থাকি আর কি। হ্যাঁ, এটার ক্ষেত্রে আমার যেটা অ্যান্সার হবে, আমি জানি যে এটা কনটেক্সচুয়াল কোশ্চেন, এক এক ডোমেইনের জন্য এটা এক এক রকম অ্যান্সার হবে। সোশ্যাল সায়েন্সের যেরকম অ্যান্সার হবে, বিজনেসের অ্যান্সারটা ঠিক সেরকম হবে না, বা কম্পিউটার সায়েন্সের অ্যান্সারটা ঠিক মতো হবে না, বা হচ্ছে মেডিকেল সায়েন্সের অ্যান্সারটাও ঠিক না। আমি এটা জেনারেলাইজড করে বলতেছি না, বাট আমার সেন্সে যারা সোশ্যাল সায়েন্স নিয়ে, বিজনেস, ইকোনমিক্স নিয়ে যারা কাজ করতে চায় বা ইম্পেরিক্যাল স্টাডি করতে চায়, বেসিক্যালি সার্ভে বেসড যে স্টাডি গুলো আছে এগুলো যারা করতে চায়, এদের ক্ষেত্রে আমার সবচেয়ে বড় একটা সাজেশন যেটা, সেটা হচ্ছে যে রেপ্লিকেশন মেথড ফলো করা। যে আমি কিচ্ছু জানি না, আমার আশেপাশে কোনো আহ, ভালো মেন্টরও নাই, বা আমার যারা মেন্টর তারা আমাকে আসলে ঠিক মতো ওইভাবে সময় দিচ্ছে না। ইটস নর্মাল, রাইট? মানে এটা খুবই নর্মাল প্র্যাকটিস যে আপনার মেন্টর, আপনার সুপারভাইজার আপনাকে সময় দিবে না, বা তারা আসলে অনেক বিজি বা ব্যস্ত। তো আমি এই ক্ষেত্রে বলি যে রেপ্লিকেশন মেথড ফলো করার জন্য। কেন বলি? এটা আমার কোনো ব্যক্তিগত মতামত না। রাইট নাও আমি আসলে বেশ কিছু প্রফেসরের সাথে, ইভেন অনেক হাই থটের প্রফেসর বা হাই লেভেলের প্রফেসর, যারা ধরেন কি বলবো যে পিএইচডি শেষ করছে 1980-র, মানে আরো আগে আর কি। তো তাদের কাছ থেকে বা 80 থেকে 90s এর ভিতরে যারা পিএইচডি করছে রাইট নাও, তারা একদম কি বলবো যে স্কলারলি কন্ট্রিবিউশনের একদম চরম পর্যায়ে আছে। তাদের সাথে আমার বেশ কিছু কোলাবোরেশন, তাদের সাথে ডিসকাশন, কথাবার্তা। এই কোশ্চেনটা যখন আমিও তাদেরকে থ্রু করি বা আমি নিজেও যেভাবে আসলে অভ্যস্ত, মানে আর্লি স্টেজে রেপ্লিকেশন মেথডটা ফলো করা। সো হোয়াট ইজ রেপ্লিকেশন মেথড? ঠিক প্রথম কাজটা হচ্ছে আপনার এরিয়া অফ ইন্টারেস্ট আপনাকে ফিক্সড করতে হবে, এটা হচ্ছে ১ নাম্বার কাজ। ২ নাম্বার কাজ হচ্ছে ওই এরিয়া অফ ইন্টারেস্টের উপর আপনাকে একটু খুঁজে বের করতে হবে যে আমার এই রিলেটেড বা আমার এই ডোমেইনের পেপার বা রিসার্চ কোন জার্নালগুলো, মানে টপ জার্নালে পাবলিশড হয়। ফর এক্সাম্পল ধরেন আমি ইনফরমেশন সিস্টেম নিয়ে কাজ করি অথবা প্রিডিক্টিভ অ্যানালাইটিক্স নিয়ে কাজ করি, তা আমি খুঁজবো যে টপ জার্নাল কোনগুলো কোনগুলো। ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে যেমন বাস্কেট 8 বা বাস্কেট 11 কিছু জার্নাল আছে, ইনফরমেশন সিস্টেমের টপ 11 জার্নাল। হ্যাঁ, এর ভিতরে এমআইএসকিউ হচ্ছে একটা, রাইট? ডিসিশন সাপোর্ট সিস্টেম হচ্ছে আরেকটা, এরকম টপ জার্নাল। অন দ্য আদার হ্যান্ড আপনি খুঁজবেন যে টপ কনফারেন্স। ফর এক্সাম্পল আমার ক্ষেত্রে আমি যেটা বলি যে ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ ইনফরমেশন সিস্টেম, এটার আবার অনেকগুলো ভার্সন আছে। আমেরিকান ভার্সন যেটাকে আমেরিকান কনফারেন্স অফ ইনফরমেশন সিস্টেম বলে, অস্ট্রেলিয়াটাকে বলে অস্ট্রেলিয়ান কনফারেন্স অফ ইনফরমেশন সিস্টেম, রাইট? এরকম টপ যে, অথবা ইউরোপিয়ান কনফারেন্স অফ ইনফরমেশন সিস্টেম, এরকম টপ কনফারেন্স। দুইটা পদ্ধতি, টপ জার্নাল, টপ কনফারেন্স। এগুলোতে আপনি ঠিক রিসেন্ট যে পেপারগুলো পাবলিশড হয়েছে অথবা ওয়ার্কিং পেপার যেগুলো পাবলিশড হচ্ছে, অথবা কনফারেন্স প্রসিডিং যেগুলো আছে, এগুলো আপনি বেশ কিছু, আপনার ডোমেন সব দেখার দরকার নাই। মানে এখানে আপনি ধরেন একটা কনফারেন্সে 200-250 পেপার থাকবে বা আরো বেশি থাকবে।
আপনি সব দেখলে আপনি মাথা গোলাই যাবে, হ্যাঁ, মানে এটা হয় না। তা আপনি শুধু খেয়াল করবেন যে ফর এক্সাম্পল আপনি ইনফরমেশন সিস্টেম নিয়ে কাজ করবেন, তাহলে ইনফরমেশন সিস্টেম ডোমেইনের আপনি ঢুকবেন। ঠিক এর ভিতরে যদি আপনি আরো স্পেসিফাই হতে চান যে ফর এক্সাম্পল যে আমি গ্রিন ইনফরমেশন সিস্টেম নিয়ে কাজ করব, তো আপনি ওই ডোমেইনে ঢুকবেন, মানে ওই ওয়েবসাইটে ঢুকবেন, দেখবেন জার্নালের ভিতর ক্লাস্টার করা আছে, স্টেপ বাই স্টেপ এগুলো দেওয়া আছে। ঢুকে জাস্ট আপনি কিছু পেপার স্ক্রিন করবেন, হ্যাঁ, জার্নালের রিসেন্ট কয়েকটা ইস্যু দেখতে পারেন, যে এই বিগত ৩-৪টা ইস্যু, অথবা হচ্ছে ধরেন কনফারেন্স প্রসিডিং এর লাস্ট কনফারেন্স প্রসিডিং এর কিছু পেপার আপনি স্ক্রিনিং করবেন। এটা আপনার ইচ্ছা, আমি আপনাকে বলে দিব না যে ২টা ৪টা ৫টা, এটা বলে দেওয়া যায় না। এটা ডিপেন্ড করবে যে আপনি কতক্ষণ থ্রেশহোল্ড ভ্যালু পার করতেছেন, অথবা যেটাকে আমরা বলি যে কি বলে থিমেটিক অ্যানালাইসিস এর ক্ষেত্রে একটা কথা আছে আর কি, আমি টার্মটা খেয়াল করতে পারতেছি না, স্যাচুরেশন পয়েন্ট, সরি, স্যাচুরেশন পয়েন্ট, যে আপনি আপনার স্যাচুরেশন পয়েন্টে যতক্ষণ না পৌঁছাবেন ততক্ষণ আপনি জার্নাল খুঁজতে থাকবেন, পেপার খুঁজবেন। কোনো একটা পেপারকে যদি আপনার মনে হয় যে হ্যাঁ ইটস ইজি টু আন্ডারস্ট্যান্ড, মানে প্রাইমারিলি কোনো একটা পেপারকে যদি আপনার মনে হয় যে না এটা আমি মনে হয় যে ইজি টু রিড, ইজি টু আন্ডারস্ট্যান্ড, টপিকস ইজ কোয়াইট রিলেটেড টু মাই রিসার্চ ইন্টারেস্ট, এগুলো যখন আপনি ফিক্সড করতে থাকবেন, ঠিক ওই পেপারটাকে আপনি ডাউনলোড করে ফেলেন, পিক আপ করেন, হ্যাঁ, ডাউনলোড করেন। এখন আপনার কাজ হচ্ছে রেপ্লিকেশন মেথড। হোয়াট ইজ রেপ্লিকেশন মেথড? রেপ্লিকেশন মেথড ইজ যে ওই পেপার যা করছে আপনি হুবহু ওই স্টেপ গুলো ফলো করবেন। এর মানে এই না যে আপনি ও যা লিখছে আপনি কপি করে ফেলবেন, হ্যাঁ, মানে আপনি ওনার একটা কনসেপ্ট আইডিয়া আপনি চুরি করে কপি করে প্লাগারিজম করে লিখে ফেললেন, নট লাইক দ্যাট। বিষয়টা হচ্ছে যে উনি কিভাবে, ফর এক্সাম্পল আমি আপনাদের একটা এক্সাম্পল দেই, হ্যাঁ, সে ফর এক্সাম্পল যেমন আমি এই অ্যাবস্ট্রাক্টটা কোনো একটা জার্নালে দেওয়ার জন্য লিখছিলাম যে whilst academician and policy maker have begun to recognize the importance of next generation blah blah blah, মানে এরকম লিখতেছিলাম। তো যখন আমরা একটা অ্যাবস্ট্রাক্ট লিখি তখন এটার কিছু বিষয় থাকে যে আমরা এক লাইন ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন লিখি, এক লাইনে আমরা কি বলবো যে অবজেক্টিভ লিখি, ২ বা ৩ লাইনে আমরা মেথোডোলজি লিখি, তারপর হচ্ছে ২ বা ৩ লাইনে মেজর ফাইন্ডিংস লিখি, তারপরে হচ্ছে আমরা লিখি যে এটার প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন কি হবে, থিওরিটিক্যাল ইমপ্লিকেশন কি, লাস্টে আমরা বলি যে এটার নভেলটি কি, আমার এই পেপারের নভেলটি কি। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড অ্যাবস্ট্রাক্ট লেখার ক্ষেত্রে এগুলো নিয়ম। তো আমি ধরেন এটাকে আমি পুরোপুরি ওই স্ট্যান্ডার্ড ফরম্যাট ধরে ধরে এটা লিখছিলাম, এটা একটা সিস্টেমেটিক লিটারেচার রিভিউ এর ক্ষেত্রে যেভাবে লিখতে হয় আর কি আমি লিখলাম ফর এক্সাম্পল। ওকে, কিন্তু মানে হচ্ছে ফর এক্সাম্পল ধরেন আমি এটা ইয়ে হতে একটু দেরি হচ্ছে, একটু ডেস্কটপে যাই, এখানে আমার একটা পেপার আছে, হ্যাঁ, এই পেপারটা ধরুন আমি এখানে এই পেপারটা নিয়ে পড়তেছি, হ্যাঁ, যে ইমপ্লিমেন্টেশন অফ এআই ইন অর্গানাইজেশন এসেট্রা। দেখেন আমি যদি এটাকে একটু বলি যে ফলো করতেছি, আমি যত ভালোই লিখি না কেন এই জার্নালটা আমার মতো, মানে আমি আমি যে অ্যাবস্ট্রাক্টটা লিখছি ও এত বড় অ্যাবস্ট্রাক্ট লিখে নাই। যদিও একটা জার্নালের স্ট্যান্ডার্ড অ্যাবস্ট্রাক্ট লেখার জন্য যেটা আমি বললাম এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, বাট এই জার্নালটাতে আপনি যদি এই জার্নালটাকে ফলো করেন, টার্গেট জার্নাল যদি এটা হয়, তা আমি এই পেপারটাকে রেপ্লিকেট করব, তাহলে আপনাকে একটু খেয়াল করতে হবে যে ও প্রথম লাইন কি লিখছে। ও কি লিখছে যে দিস স্টাডি সিক্স টু থরলি আন্ডারস্ট্যান্ড, রাইট, তার মানে প্রথম লাইনে সে অবজেক্টিভ লিখছে। কিন্তু আমি কি করছি, প্রথম লাইনে ব্যাকগ্রাউন্ড লিখছি, আপনি লিখবেন না, বাদ দেন, আপনি ওটাকে বাদ দিয়ে দেন। দেখেন আমি সেকেন্ড বা থার্ড লাইনে এসে বলতেছিলাম যে মেথোডোলজি লিখবো, ও কি করছে দেখেন, একদম প্রথমেই ওই এক লাইনের ভিতরেই কনসাইজ করে মেথোডোলজিটাকেও সে মানে ইন করায় ফেলছে, এবং পরের লাইনে যে সে কি করতেছে ওই এক লাইনে, দেখেন এক লাইনে সে রেজাল্ট সেকশনটা লিখে ফেলছে। কিন্তু কারণ আমি কিন্তু বললাম যে মেজর ফাইন্ডিংস লিখতে আমার হয়তো ২ লাইন লেগে যাবে, ৩ লাইনে, কিন্তু ও একদম কনসাইজ করে ফেলছে। তাহলে আমি কি করতেছি, আমি তো ধরেন এটাকে আমার অ্যাবস্ট্রাক্টকে যদি আমি এই ভাষণে নিয়ে আসতে চাই, ইট ডাজন্ট মিন যে ও যা যা করছে আমি তাই তাই, মানে সরি, মানে ওর আইডিয়াটাকে চুরি করলাম অথবা মানে কপি করলাম, রাইট, অথবা ও যা লিখছে আমি ওইটাকেই করলাম, বাট ওইভাবে না। রেপ্লিকেশন মিনস যে ফার্স্ট লাইনে ও কি লিখছে ওর পেপারের ক্ষেত্রে, আমার পেপারে আমি ফার্স্ট লাইনে ওইটাই লিখবো। আচ্ছা, সেকেন্ড লাইনে ও কি লিখছে, ও কিন্তু সেকেন্ড লাইনে দেখেন ফার্স্ট লাইনে ও অবজেক্টিভ এবং মেথোডোলজি একসাথে শেষ করে ফেলছে, সেকেন্ড লাইনে সে
রেজাল্ট লিখতেছে, রাইট? আমিও কি করব, আমার কনটেক্সটে সেকেন্ড লাইনে আমি মেথডোলজি লিখবো, সরি রেজাল্ট লিখে যাব খুব কনসাইজ ওয়েতে। তারপরে কি লিখছে থার্ড লাইনে, এ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক ফর আন্ডারস্ট্যান্ডিং এআই ইমপ্লিমেন্টেশন ইন অর্গানাইজেশন ইজ অলসো প্রপোজড। তার মানে কি, সে কিন্তু তার প্রসপেক্টিভ কন্ট্রিবিউশন বা ফিউচার রিসার্চে কি করতে পারে এটা লিখে, এবং লাস্টের লাইনে সে নভেলটি লিখছে, খুব ছোট্ট করে নভেলটিটা লিখে দিচ্ছে। তাহলে আমি যেখানে 200 বা 250 ওয়ার্ড লিখেছিলাম, সে কিন্তু অলমোস্ট 100-120 ওয়ার্ডের ভিতরে কিন্তু সে শেষ করে ফেলছে। এখন আমি যদি আমার অ্যাবস্ট্রাক্টটাকে ওর অ্যাবস্ট্রাক্টের মতো লিখতে চাই, ইটস নট লাইক দ্যাট যে ও যা করছে আমি এটাকে কপি করলাম, এই কপি করে কোনো একটা এআই টুলসে নিলাম, প্যারাফ্রেজিং করলাম, তারপরে বসাই দিলাম একবার ঠিক এরকম ভাবে লিখলাম। হ্যাঁ, ও যা লিখছে তাই, নট লাইক দ্যাট, আমি এটা বলতেছি না, আমি বলছি এইভাবে ঠিক। চিন্তা করে না ওয়ান্স অ্যাগেন, যে প্রথম লাইনে আমি এক লাইনে অবজেক্টিভ এবং মেথডোলজি এক লাইনে শেষ করব, কিভাবে শেষ করব মানে এটা আমার ব্যাপার। সেকেন্ড লাইনে আমি রেজাল্ট শেষ করব, থার্ড লাইনে আমার কি প্রপোজাল আছে সেটা আমি দিব, ফোর্থ লাইনে আমি এটার ইমপ্লিকেশন সম্পর্কে লিখবো, দ্যাটস ইট, শেষ। এটা হচ্ছে আমার রেপ্লিকেশন মেথড। সেকেন্ড আসি, যে ইন্ট্রোডাকশন কিভাবে লিখবেন। দেখেন, একটা ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে যেটা আমরা করি সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড স্টাডি থাকবে, তারপর হচ্ছে ইম্পর্টেন্স অফ দ্য স্টাডি থাকবে, তারপর হচ্ছে আইডেন্টিফাই দ্য রিসার্চ গ্যাপ, হ্যাঁ, তারপর আমরা অবজেক্টিভ লিখি, রিসার্চ কোশ্চেন লিখি, প্রসপেক্টিভ কন্ট্রিবিউশন লিখি। এট দ্য এন্ড অফ দ্য ইন্ট্রোডাকশন আমরা ওই চ্যাপ্টারের স্ট্রাকচারটা লিখি। এখন এই যে আমি যে কথাগুলো বললাম, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইন্ট্রোডাকশন লেখার জন্য, right? এখন ইন্ট্রোডাকশনটা আপনি কিভাবে শুরু করবেন, তা আপনি ওকে ফলো করেন। যে প্রথমে সে কি করছে, আপনার রেপ্লিকেশন মেথডটা আমি বলতেছি। প্রথমে লিখছে যে এআই ইজ অ্যান ইমার্জিং technology that has received much attention in popular praise, academic research and industry. AI সম্পর্কে একটা সে ব্যাকগ্রাউন্ড স্টাডি লিখছে, ব্যাকগ্রাউন্ড সেন্টেন্স, রাইট? আপনিও এরকম, ফর এক্সাম্পল আপনি টেকনোলজি অ্যাডাপশন নিয়ে কাজ করতেছেন, আপনি ওই প্রথম লাইনটা ওই এক লাইন ব্যাকগ্রাউন্ড স্টাডি লিখবেন। সেকেন্ড লাইনে কি লিখছে, যে ইন রিসেন্ট ইয়ার অর্গানাইজেশন আর ইনক্রিজিং ইউজিং or considering the use of application। সেকেন্ড লাইনে আপনার প্রেক্ষিতে, মানে আপনার স্টাডির প্রেক্ষিতে আপনি ঠিক এইভাবে লিখেন যে রিসেন্ট ইয়ার, ইন আ রিসেন্ট ইয়ার, ফর এক্সাম্পল আপনি টেকনোলজি অ্যাডাপশন নিয়ে কাজ করতেছেন, তাহলে রিসেন্ট ইয়ারে টেকনোলজি অ্যাডাপশন অর্গানাইজেশনে কিভাবে অ্যাপ্লিকেশন করতেছে বা আপনার সাবজেক্ট টপিক কিভাবে অ্যাপ্লাই হচ্ছে, আপনি ওটা লিখেন। থার্ড লাইনে সে কি লিখলো, এ গ্লোবাল সার্ভে হ্যাজ শোন দ্যাট 80% অফ সার্ভেড এক্সিকিউট এটা, রাইট? আপনি কি করবেন, এখানে হচ্ছে ও লিখছে যে গ্লোবাল সার্ভে এআই নিয়ে লিখছে, যে এআই টেকনোলজি লাস্ট নেক্সট 3 ইয়ার্সে কি হতে পারে না হতে পারে, রাইট? আপনি আপনার কনটেক্সটে তাহলে লাস্ট মানে রিসেন্ট একটা মানে কি বলবো এটাকে, যে স্ট্যাটিস্টিক্স বের করেন কোথাও থেকে, দেখেন যে আপনার এই রিলেটেড কোনো রিসেন্ট স্ট্যাটিস্টিক্স আপনি পান কিনা। যেমন আপনি 2024 এ কাজ করতেছেন, 2024 এর কোনো লাস্ট কোনো এরকম স্ট্যাটিস্টিক্স আপনি পান কিনা সেটা দেন। ফার্দার ইট হ্যাজ বিন প্রেডিক্টেড দ্যাট, হ্যাঁ, তার মানে কি, এই যে এর উপর বেস করে, এই স্টাডির এই সেন্টেন্সের উপর বেস করে কিন্তু দেখেন এইটা কিন্তু চলে আসতেছে। এখন আমি একটু ক্লোজ করে দেই, ওকে। সো বিষয়টা কি দাঁড়াচ্ছে, যে আমি মনে হয় একটু শর্ট করি, এত লং ভিডিও বা এত সবকিছু ডিটেলস বলাটাও ঠিক না, আর ব্যাপার হচ্ছে এত মানে কেউ করতে চায় না। তা আমার মেইন মেসেজ হচ্ছে যে আমি আপনাকে বলতে চাচ্ছি যে আপনি একটা বেঞ্চমার্ক পেপার নেবেন বা মডেল পেপার যেটাকে বলি, ওই মডেল পেপারটা নিয়ে আপনি ফলো করবেন যে ও অ্যাবস্ট্রাক্ট লিখছে, তাহলে ও অ্যাবস্ট্রাক্টে কোন লাইনে কি লিখছে আমি এটা লিখবো, হ্যাঁ, আমার প্রেক্ষিতে, ও ওর প্রেক্ষিতে লিখছে, আমি আমার কনটেক্সটে লিখবো। তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন, ও কিভাবে শুরু করছে, ব্যাকগ্রাউন্ড কোথা থেকে আসলো, তারপরে কোন স্ট্যাটিস্টিক্স দিছে, পরের লাইনে এসে এই যে একটা ছন্দ, যেটাকে আমরা ছন্দ বলি, হ্যাঁ, কবিতার একটা ছন্দ আছে, তো একটা রিসার্চ পেপারের একটা ছন্দ আছে, এই ছন্দটা মিল করার জন্য আপনি ওকে ফলো করেন। যেহেতু আপনি নোভিস রিসার্চার, আপনি কিছু জানেন না, আপনার আশেপাশে মেন্টর নাই, এই রেপ্লিকেশন মেথডটা আপনি একটু ফলো করতে পারেন প্লিজ। যেটা আমি বলবো, কখনো কারো আইডিয়া বা মেইন মেসেজ
কপি করে প্ল্যাগারিজম করার চেষ্টা করবেন না, যে ও তো টেকনোলজি অ্যাডাপশন নিয়ে এই কাজগুলা করছে, আমি এই কাজটা করে ফেলি। হ্যাঁ, ফর এক্সাম্পল একজনে একটা মডেল দিল যে টেকনোলজি অ্যাডাপশন বা ট্যাম মডেল, আপনি ওর সাথে একটা বা দুইটা কনস্ট্রাক্ট বা ফ্যাক্টর যোগ করে আপনি বললেন যে এটা একটা নতুন মডেল। নো, প্লিজ ডোন্ট ডু দিস, রাইট? আই রিসিভ লটস অফ, স্পেশালি আমি একটা কান্ট্রি আছে, নাম না বলি, কান্ট্রি বললে আসলে যদিও তাদের সাথে মানে সরি আমি না যাই, মানে এই কান্ট্রি থেকে আমরা আসলে অনেকদিন পেপারে স্ক্রিনিং করি, তো প্রায় 8-10 বছর হয়ে যাচ্ছে। তো পেপারের টোন পড়লেই বুঝতে পারি, যদিও অনেকগুলো থাকে ব্লাইন্ড রিভিউ, কিন্তু আমরা বুঝতে পারি আসলে আপনি যখন অনেক পেপার নিয়ে ঘাটাঘাটি করবেন, পেপারের টোন বুঝে আপনি বুঝতে পারবেন যেটা কোন মানে লেভেলের পেপার হতে পারে, আর আপনি অ্যাবস্ট্রাক্ট পড়লে আপনি বুঝতে পারবেন এবং কান্ট্রিও বুঝতে পারবেন। হ্যাঁ, এরকম অনেক কেস আমি এডিটর ইন চিফকে লিখে পাঠাইছি এবং পরবর্তীতে সে ইনভেস্টিগেশনের পরে এটা ট্রু হয়েছে যে একটা স্পেসিফিক কান্ট্রি, আমি না বলি, দুই একটা কান্ট্রি, যে শুধুমাত্র এখান থেকে এটা করে ওইটা করে একটা পেপারকে হুবহু ফলো করে আপনার ওই করে ফেলে। না, ওইটা না, আমি আপনাকে রেপ্লিকেশন, ইট ডাজন্ট মিন যে আমি আপনাকে ওইটা করতে বলতেছি যে ওই পেপারটাকে হুবহু কপি করে আপনি লিখে ফেলেন, এটা না। আমি বলতেছি যে ওর ছন্দটাকে আপনি ফলো করবেন, যে ও কোন টোনে পুরো স্টেপ বাই স্টেপ পেপারটাকে শেষ করছে, এই টোনটাকে আপনি ফলো করে একটা রেপ্লিকেশন মেথডে ফার্স্ট ড্রাফটটা রেডি করেন, প্রথম ড্রাফট রেডি করেন, তারপর আপনার কোন সিনিয়র সুপারভাইজারকে বলেন যে, বা একটা মেন্টরকে বলেন যে স্যার, আই হ্যাভ অলরেডি কমপ্লিটেড দিস প্রজেক্ট, ইফ পসিবল প্লিজ রিফাইন ইট। হ্যাঁ, আপনি একটা কাজ করছেন মানেই যে আপনি ধরেন প্রথমেই সব ভালো হয়ে যাবে, লাইক মি, মানে এখনো আমার সবকিছু ভালো হয় না, লাইক সাম আদার প্রফেসর। হ্যাঁ, মানে আমি সবসময় একটা কথা বলি যে নাথিং ইন দিস ওয়ার্ল্ড ইজ 100% অ্যাকুরেট এক্সেপ্ট দ্য গডস ক্রিয়েশন। আল্লাহ তাআলার সৃষ্টি ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু 100% অ্যাকুরেট না। আমরা অনেক পেপার এখনো পাই যে কাজ শেষ হয়ে গেছে, পাবলিশড হয়ে গেছে, অলরেডি অনলাইনে চলে আসছে, তারপরেও দেখা যায় এখানে একটা বানান ভুল হয়েছে, ওইখানে একটা হয়েছে, এখানে রেফারেন্সিং এর জায়গায় একটু এখন দেখেন এটা কিন্তু অনেকগুলো স্টেপ কিন্তু স্ক্রিনিং হয়। হ্যাঁ, রিভিউয়ার করে, অ্যাসোসিয়েট এডিটর করে, চিফ এডিটর করে, তারপরে পাবলিশারের কাছে যায়, পাবলিশার সেটা দেখে একটা প্রফেশনাল টাইপ এডিটর ওটাকে ম্যানেজ করে, তারপরেও দেখবেন যে ভুল থেকে যায়। ভুল ইজ আ নর্মাল প্র্যাকটিস। হ্যাঁ, তো আমি বলবো যে এই ওয়েতে একটা রেপ্লিকেশন মেথডে যদি পারেন আপনারা শুরু করতে পারেন, লাস্ট মানে ফার্স্ট এন্ড লাস্ট এন্ড মানে ইভার ফর এভার সাজেশন, ডোন্ট কপি সামওয়ানস আইডিয়া, ডোন্ট কপি এ পেপার, রাইট? আপনি জাস্ট ওই পেপারের টোনটা বুঝবেন, ওয়ান্স এগেইন বলতেছি যে টোন বুঝবেন, ছন্দ বুঝবেন, আপনি কি বলবো যে ও কোন লাইনের পরে কিভাবে সে লাইনগুলো শেষ করছে, আমাকে আমার প্রেক্ষিতে বা আমার কনটেক্সটে কিভাবে শেষ করতে হবে, এটা বুঝে এইটা হচ্ছে একটা রেপ্লিকেশন মেথড। সো ইন দিস ওয়ে অ্যাট লিস্ট ইউ ক্যান স্টার্ট। এই সাজেশন গুলো হচ্ছে একদম যারা নোভিস রিসার্চার এবং যাদের আশেপাশে মেন্টর নাই, এরা এইভাবে একটু শুরু করতে পারেন, রাইট? আমি বলতেছি না যে এটা শুরু করলে বা হইলে আপনার একদম মানে মাস্টার হয়ে যাবেন, সেটা না, বাট অ্যাট লিস্ট আপনি শুরু করতে পারেন। আমাদের যেটা নবীন রিসার্চারদের যেটা ভয়, সেটা হচ্ছে আমরা শুরু করতেই ভয় পাই। হ্যাঁ, ভয় করেন না, মানে একটা ফাইনাল একটা ব্যাপার দেখেন যে কি হবে, আমি 6 মাস পরিশ্রম করলাম, এটা কিছু হলো না, ভালো হয় নাই, এটা মেথোডোলজি হয় নাই, অমুক হয় নাই, তমুক হয় নাই, কিচ্ছু হয় নাই পেপারে, মানে আপনার আপনার লসটা কি? আপনার লস হচ্ছে যে আপনি কিছু টাইম ওয়েস্ট করছেন, বাট ডেফিনেটলি ইউ লার্ন সামথিং। এমন না যে আপনার কি সবকিছুই লস, আপনার লসের ভিতরে সর্বোচ্চ লস হতে পারে ব্যাপারটা ভালো জায়গায় পাবলিশ হইতেছে না, ডাজন্ট ম্যাটার, কিন্তু এর ভিতরে আপনি অনেক কিছু শিখে ফেলবেন, রাইট? সো প্লিজ ইউ ইন দিস ওয়ে ইউ ক্যান গো হেড, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি মোর কোশ্চেন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, এখানে কমেন্টস লিখতে পারেন, বা আমার মানে ওয়েবসাইটে ঢুকে, আই মিন যে আমার প্রোফাইলের ওয়েবসাইটে ঢুকলেও আপনারা আমার ইমেল আইডি একদম পেয়ে যাবেন, আমাকে লিখতে পারেন, অসুবিধা নাই। আই উইল ট্রাই মাই বেস্ট ইন মাই ফ্রি টাইম যে আপনাদেরকে কিছু সাজেশন দেওয়া। হ্যাঁ, এই আর কি। সো আল্লাহ হাফেজ, কিপ মি ইন ইউর প্রেয়ার্স, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।